24 ঘন্টার মধ্যে আমাদের নামের তালিকা আমাদের দেখাবে, তারপর এখান থেকে যেখানে খুশি যাও, আমাদের কিছু বলার নেই, কিন্তু নামের তালিকা আমাদের চাই। তা না হলে কিন্তু হবে না, আমরা এখান থেকে কোথাও উঠবো না, আমরা কোনো কাহিনীতে ভুলবো না, ইতিহাস দেখবো না, ললিপপ খাবো না, আমরা এখানেই পড়ে থাকবো, আমরা কোথাও নড়বো না, 24 ঘন্টার মধ্যে কাগজ দেখিয়ে তবে যেতে হবে। এই কথাগুলো কে বলছেন? আপনারা জানেন যে মালদার মোথাবাড়িতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখা হয়েছিল, বাইরে রীতিমতো বিক্ষোভ তাণ্ডব সবকিছু বন্ধ করে রাখা হয়েছে, বিচারপতিরা যখন বেরিয়ে যাচ্ছেন তখনও ইট বাঁশ এই সমস্ত কিছু নিয়ে তাদের গাড়ির উপরে আক্রমণ আসার কথা সামনে উঠে এসেছে, প্রাণ সংশয়ের কথা তারা প্রকাশ করছেন, এবং এই সমস্ত পরিস্থিতিতে বাইরে গাড়ির ওপরে দাঁড়িয়ে চিৎকার করে এই কথাগুলো বলছেন মোফাক্কেরুল ইসলাম। দেখুন, এখন না কেউ মিথ্যে কথা বললে খুব তাড়াতাড়ি সেটা ধরা পড়ে যায়, বিশেষ করে এই ইন্টারনেটের যুগে যেখানে নারী নক্ষত্র সবকিছু সামনে বেরিয়ে আসে, সেখানে মিথ্যে কথা খুব বেশি দিন চালানো যায় না। মালদার এই যে ঘটনা ঘটলো, বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখা ঘন্টার পর ঘন্টা, দুপুর থেকে মাঝরাত পর্যন্ত, সেই সময় দেখা গেছে একটা দীর্ঘ সময় রাজ্য প্রশাসন, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের কোনো আধিকারিক কেউ সে জায়গায় পৌঁছায়নি, কেউ ধারে কাছেও আসেনি। যখন বিচারপতিদের বের করে নিয়ে যাওয়া হয়েছে তখনও রীতিমতো প্রাণ হাতে করে তারা কোনো মতে সেখান থেকে বেরোতে পেরেছেন। এই ঘটনা সুপ্রিম কোর্টের সামনে যাওয়ার পর সুপ্রিম কোর্ট রীতিমতো ঝেড়ে কাপড় পরাতে শুরু করেছে রাজ্যকে, এবং এই ঘটনা সামনে আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দায় ঝেড়ে ফেলে আলাদাই সমীকরণ কিন্তু এখানে লাগাতে শুরু করেছেন। যেমন আজ তিনি একটি রাজনৈতিক সভা থেকে এই ঘটনার জন্য দায়ী করেছেন আসাদুদ্দিন ওয়েসির AIMIM-কে, এবং তিনি বলছেন যে এই সব কিছু মিম করিয়েছে। মিম এটা করেছে, কটাক্ষ করে তিনি বলছেন বিজেপি ওদেরকে নিয়ে এসেছে ভাড়া করে। বিজেপি বিহারেও নিয়ে গেছিল এই AIMIM-কে, AIMIM বিহারে ভোট কেটে বিজেপির সাহায্য করে দিয়েছে, এখন এই পশ্চিমবঙ্গে এসে বুধবার দিন যে অশান্তি করেছে তার পেছনেও ওরাই রয়েছে। এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনো যোগ তো নেই, তৃণমূলের এটা পরিকল্পনা নয়, তৃণমূল শান্তির সঙ্গে লড়াই করতে জানে, তৃণমূল শান্তির সঙ্গে লড়াই করে নেবে। অবশ্যই বক্তব্য ছিল মোফাক্কেরুল ইসলাম তিনি তৃণমূলের কেউ নন, তৃণমূলের কেউ তাকে চেনেই না, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু না। এবং এটা প্রমাণ করার জন্য মুখ্যমন্ত্রী আরও একটি বিষয় আজ সামনে রাখেন এবং বলেন যে আপনারা জানেন কে গ্রেপ্তার করেছে ওই ঘটনার মূল মাথাকে? জানেন কে গ্রেপ্তার করেছে? এই রাজ্যে CID গ্রেপ্তার করেছে। বাগডোগরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, NIA আসার অনেক আগেই বাগডোগরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ও তো পালিয়ে যাচ্ছিল, এই রাজ্যে CID ওকে ধরেছে। তো বেসিক্যালি মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের যেটা বক্তব্য সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে এই মোফাক্কেরুলের কোনো যোগাযোগ কোনোদিন ছিল না, নেই। এই গোটা ঘটনা AIMIM করেছে, বিজেপি সাহায্য করেছে, কংগ্রেস সেখানে অশান্তি করেছে, কিন্তু তৃণমূল কোথাও নেই। দেখুন, তৃণমূলের সঙ্গে মোফাক্কেরুলের কোনো যোগাযোগ নেই, এই বিষয়টা কিছুক্ষণ পরেই মিথ্যে প্রমাণিত হয়ে যাবে, আমি সেই তথ্য আপনাদের সামনে রাখবো, এবং আলটিমেটলি দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নয় বরং মদন মিত্র সেই কথাটাই সত্যি হয়ে গেল। মদন মিত্র সেই যে বলেছিলেন পশ্চিমবঙ্গে এখন এমন অবস্থা যে এখানে সবাই তৃণমূল, শাসকও তৃণমূল, বিরোধীও তৃণমূল, এখন চারিদিকে সবাই তৃণমূল। মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। কে এই মোফাক্কেরুল ইসলাম? পেশায় তিনি আইনজীবী। এবার আপনি প্রশ্ন করতে পারেন একজন আইনজীবী এইরকম তাণ্ডব করতে কি করে চলে গেলেন? হঠাৎ করে তো এটা হতে পারে না, একদম ঠিক হতে পারে না। মোফাক্কেরুল ইসলাম AIMIM এর হয়ে 5 বছর আগে ভোটে দাঁড়িয়েছিলেন, ইটাহার থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, এবং জানা যায় তিনি 831টি ভোট পেয়েছিলেন। কিন্তু আপনি মোফাক্কেরুল ইসলামকে নিয়ে একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন যে AIMIM তার প্রথম প্রেম ছিল না। যেমন দেখুন এই যে হুমায়ুন কবির, তিনিও তো কত ঘাট ঘুরে এসে এই সদ্য আসাদুদ্দিন ওয়েসির প্রেমে পড়েছেন, AIMIM এর হাত ধরেছেন। সেভাবেই মোফাক্কেরুল ইসলামেরও প্রথম প্রেম কিন্তু AIMIM ছিল না। তার ফেসবুক প্রোফাইলটা যদি আপনি ঘাটেন, 2017-র ছবি যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন প্রথমে এই মোফাক্কেরুল ইসলাম ছিলেন তৃণমূলের দিকে। তিনি তৃণমূলের বৈঠক করছেন, তৃণমূলের পতাকা বাঁধছেন, তৃণমূলের ব্যানার লাগানো জায়গায় বসে রয়েছেন, আলোচনা করছেন, তখন তিনি স্থানীয় স্তরে তৃণমূলের একটি মুখ। এরপর তিনি আস্তে আস্তে AIMIM এর দিকে ঝুঁকে পড়েন। তিনিও বুঝতে পারেন হয়তো যে এগোতে গেলে, সামনে উঠে আসতে গেলে একটা কিছু করতে হবে, সেখানে ধর্ম, রাজনীতি, আইন সবকিছুকে নিয়ে একটা ব্যালেন্স করে চলা যায়। সেলফি নেওয়া, কোথাও বিভিন্ন রকম যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে ওঠা বসা করা, কোথাও কোনো সমস্যা হলে মুসলিম আইনজীবী মুখ হিসেবে সামনে এগিয়ে আসা, এবং সেখান থেকেই স্পষ্ট কথাবার্তা বলা মোফাক্কেরুল ইসলাম তিনি যোগদান করেন AIMIM-এ। শেষ কয়েক মাস ধরে একটা জল মাপা চলছিল, তারপর যখন দেখা
গেল এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যারা মুসলিম রয়েছেন তাদের মধ্যে থেকে একটা ক্ষোভ বেরিয়ে আসছে, তাদের ক্ষোভ আছড়ে পড়ছে, অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অনেক মুসলিমদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে আন্দোলন করা হবে এরকম অনেক কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু তারই সঙ্গে ভোটের আগে তৃণমূল কংগ্রেস অন্যরকম কোনো সমীকরণের দিকেও আবার হাঁটবে না, কারণ তাদের ভোট ব্যাংকেরও ব্যাপার আছে। সেই সময় দেখতে পাওয়া গেল আবার মুসলিমদের একজন ছোটখাটো আরেক মাসিহা হয়ে এগিয়ে এলেন এই মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচক 2 ব্লক অফিসের সামনে যখন এই ঘেরাও বিক্ষোভ শুরু হয়, তখন সেই অফিসের ভেতরে বিচার বিভাগীয় আধিকারিকেরা এসআইআর এর কাজ করছিলেন, তারাও এই বিক্ষোভ ঘেরাওয়ের মধ্যে আটকে পড়েন। তার মধ্যে মহিলারাও ছিলেন, তাদের ঘন্টার পর ঘন্টা বেরোতে দেওয়া হয়নি, মাঝরাতে গিয়ে তাদের উদ্ধার করে বের করতে হয়। এবং বারবার যে কথাটা বলছি, যখন তারা বেরিয়ে চলে যাচ্ছেন তখনও তাদের উপরে আক্রমণ এসেছে, এই অভিযোগ সামনে উঠে আসছে। এবং সেখানে রীতিমতো প্রাণ সংশয়ে তারা বলছেন যে তাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, তারা মরে যেতে পারেন, এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এই পরিস্থিতিতে কোনো মতে তারা বেরিয়েছেন। মোফাক্কেরুল ইসলাম সেই সময় জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন, গাড়ির ওপরে উঠে চিৎকার করে তিনি বলছেন যে আমরা কোথাও যাব না, তালিকায় আমাদের নাম দেখে তবে আমরা এখান থেকে নড়বো, কোথায় আছিস, কোথায় এসপি, কোথায় ডিএম, আইবি, কে আছিস, আয় দেখি তোরা কি করতে পারিস, আমরা এখান থেকে কোনো মতেই নড়ছি না, পেটে গামছা বেঁধে পড়ে থাকবো, দরকার হলে আমাদের মা বোনেরা রাস্তায় নেমে আসবে, কিন্তু আমরা এখান থেকে নড়বো না। এই সব কথা তখন বলছেন মোফাক্কেরুল ইসলাম। যদিও এরপরে একটু খোঁজখবর শুরু হতেই পাখি ফুরুত করে উড়ে গেছেন, তিনি আবার পালিয়ে যাচ্ছিলেন, তখন তাকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে আসতে হয়েছে। তো এখন তিনি নতুন পথের পথিক। এরপরে দেখতে পাওয়া গেল মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে দায় ঝেড়ে ফেললেন, মুখ মুছে নিলেন এবং তিনি বললেন এর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, প্রথমত। দ্বিতীয়ত, আমাদের প্রশাসন কি করে আর ব্যবস্থা নেবে, সবই তো নির্বাচন কমিশন বদলে দিয়েছে, আমাদের কিছু করার নেই। আর নির্বাচন কমিশনকে দেখা গেল চোর পালালে বুদ্ধিবারের মতো অবস্থা। মালদার এই ঘটনা ঘটে যাওয়ার পর সুপ্রিম কোর্টের রীতিমতো ঝাড় সামনে আসার পরে দেখা গেল যে জ্ঞানেশ কুমার, তিনি এই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, পুলিশের ডিজি এই রাজ্যে, তার সঙ্গে মালদার জেলার পুলিশ সুপার, তাদের সবার সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে জ্ঞানেশ কুমার রীতিমতো বিরক্ত, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি প্রশ্ন করছেন শুরু থেকেই কেন পদক্ষেপ নেওয়া হলো না। মালদার ঘটনার ক্ষেত্রে তিনি বলছেন যে কেন শুরু থেকেই পুলিশ পদক্ষেপ নিল না, প্রশাসন পদক্ষেপ নিল না। তারই সঙ্গে তিনি প্রশ্ন করছেন সিইও দপ্তরের সামনে 2 দিন ধরে এত লোকজন জমা হয়ে রয়েছে, তারাই বা এখানে জমা হলো কি করে, সেখানেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কেন হলো, কিভাবে হলো, কি হলো, সব জায়গাতেই দেখা যাচ্ছে সবাই আকাশ থেকে পড়ছেন, কেউ কিছুই জানেন না। এখানে একটা কোট আমি আপনাদের একদম পড়ে শোনাচ্ছি, যেখানে বলা হচ্ছে বিশেষ আইনি ক্ষমতায় চাকরি থেকে বরখাস্ত, আগাম অবসরে বাধ্য করার মতো এমন নানা শাস্তির ক্ষমতা রয়েছে কমিশনের হাতে। এদিন বৈঠকে সকলকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আর বদলি বা সাসপেন্ড করাতে এই কমিশন থেমে থাকবে না। তেমন গাফিলতির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির পথে হাঁটবে নির্বাচন কমিশন, কারণ মালদার ঘটনায় বড় মাপের গাফিলতি রয়েছে। এর মধ্যে আরেকটি আশ্চর্য বিষয় দেখা গেল, সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ থেকে ওইখানে এই বিচারপতিদের আটকে রেখে বাইরে যে বিক্ষোভ হচ্ছিল, গাড়ির বনেটের ওপর উঠে মোফাক্কেরুল ইসলাম যখন জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন, সেই সমস্ত কিছুর ছবিকে রীতিমতো পেছনে গান বাজিয়ে পোস্ট করা হয়েছে। মানে সিপিআইএম এর তরফ থেকে এইটাকে একটা গণ আন্দোলন হিসেবে সামনে রাখা হচ্ছে, যে বিষয়টার সুপ্রিম কোর্ট নিন্দা করছে, যেখানে দেখা যাচ্ছে বিচারপতিরা কোনো মতে যখন মাঝরাতে বেরোতে পেরেছেন তখন তাদের উপরে ইট দিয়ে হামলা করা হচ্ছে, বিচারপতিদের গাড়ি আটকে দেওয়ার জন্য বাঁশ নিয়ে মানুষজন সেখানে তাড়া করেছেন, তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছেন, বিচারপতিরা রীতিমতো প্রাণ ভয়ে, প্রাণ সংশয়ে হাইকোর্টের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করছেন। সেই বিষয়টাকে গণ আন্দোলন হিসেবে শিলমোহর দিচ্ছে সিপিআইএম। আর মোফাক্কেরুল ইসলাম, যিনি কিনা এআইএমআইএম এর রাজনীতি করেন, তিনি একটা সময় তৃণমূলের বাসায় ছিলেন, এখন তিনি এই সমস্ত কাণ্ড যখন করছেন সিপিআইএম সেটাকে সমর্থন করছে। তাহলে আর আলাদা করে এখন হুমায়ুন কবিরের সঙ্গে লুকিয়ে লুকিয়ে মন বুঝতে যাওয়ার বৈঠক করার কি বা দরকার? এবং তারই সঙ্গে প্রশ্ন উঠে আসে, যদি ওখানে সেদিন একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেত, যদি কোনো মৃত্যু হতো, বিচারপতিদের কারুর যদি কিছু হয়ে যেত, তাদের মধ্যে কারুর যদি মৃত্যু হতো, তখন কি বলা হতো? এই যে আন্দোলনকে সমর্থন করে এত কিছু, তখন কি বলা হতো? আবার একটা ভুল হয়ে গেছে সেই কথাই কি সামনে রাখা হতো? উই আর অ্যাটাকড বাই ব্রিক্স, হাইকোর্ট প্লিজ টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ এনিথিং হ্যাপেন্স টু মি। আমাদের দিকে ইট ছুঁড়ে আক্রমণ করা হচ্ছে এবং হাইকোর্ট আপনার কাছে প্রার্থনা, আপনি আমার সন্তানদের খেয়াল রাখবেন যদি আমার আজ কিছু হয়ে যায়। একজন মায়ের আর্তনাদ। বিচার বিভাগীয় আধিকারিক একজন মহিলা, যিনি ওই দিন ওই ব্লক অফিসের ভেতরে আটকে ছিলেন, ঘেরাও বিক্ষোভ করে যাদের আটকে রাখা হয়েছিল এবং মাঝরাতে যাদের কোনো মতে বের করে নিয়ে আসা হয়েছে, বেরিয়ে আসার পর গাড়ির ভেতর থেকে তার এই আর্তনাদ, তার এই চিৎকার যে এবার তিনি মরেই যাবেন। মানে তখন তাদের এই পরিস্থিতি, যেখানে তারা বিশ্বাস করছেন এখান থেকে তারা বেঁচে বেরোতে পারবে
পারবেন না, তারা মারা যাবেন, কারণ তাদের সামনে ওইভাবে বাঁশ নিয়ে আক্রমণ করা হচ্ছে, ইট ছোড়া হচ্ছে। আপনি যদি সংবাদ মাধ্যমের ফুটেজ দেখেন তাহলে গাড়ির ভেতর থেকে এরকম বড় বড় থান ইট বের করা হয়েছে, কাঁচ সম্পূর্ণ ভেঙে গেছে, সেই ছবিও আপনি দেখতে পাবেন। এই যে পরিস্থিতি তৈরি হলো, এরপর কি? আমরা সব সময় জানি যে এরকম একটা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে, তারপরে আর্তনাদ, প্রার্থনা, আশঙ্কা, ভয় সমস্ত কিছুর কথা উঠে আসে। তারপর আমরা দেখতে পাই যে রাজ্য প্রশাসনের তরফ থেকে হয় দায় ঝেড়ে ফেলা হয়েছে, না হলে বলা হয়েছে আমাদের যা করার আমরা সব করে দিয়েছি। সুপ্রিম কোর্ট, আদালত তারা ঝাড় দেবে, তারা খুব নীতিনৈতিকতার কথা শোনাবে আমাদের রাজ্যকে। নির্বাচন কমিশন এখন বলবে আমরা খুব কড়া হব, এরপরে কিন্তু আমরা সমস্ত কিছু দেখে নেব, এটা করলে ওটা হবে, সেটা করলে সেই শাস্তি দেব বলে তারা অনেক কিছু বলবে। এবং তারপরে এই যে তদন্ত একটা খেলা আমাদের রাজ্যে প্রত্যেকবার প্রত্যেকটা ঘটনার পর শুরু হয়, সেটাও শুরু হবে। তারপর সেটা কতদূর এগোবে সেই নিয়ে আমরা সকলে ওয়াকিবহাল। আমরা জানি এটাও একটা জায়গায় গিয়ে আমরা আর দেখতে পাবো না। এবং এই যে বর্তমানে এটা নিয়ে এত চর্চা, এত আশঙ্কা, ভয়, আর্তনাদ, সবকিছুরই কারণ হচ্ছে পরবর্তীকালে এই ঘটনা যাতে আরেকবার না ঘটে। যে থামাতে পারবে সেই থামাবে। বর্তমানে সেই দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর এবং নির্বাচন কমিশনের অধীনে থাকা বর্তমানে রাজ্যের প্রশাসনের ওপর। এবারেও যদি নির্বাচন কমিশন করা হতে না পারে এবং সত্যি এগুলো থামাতে না পারে, তাহলে এরপর হয়তো আরো বড় ঘটনা ঘটবে। কারণ এই রাজ্যের শাসকের কাছে এই মুহূর্তে অজুহাত রয়েছে, আর মানুষের মধ্যে ভয় রয়েছে, ক্ষোভ রয়েছে, এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়ার সেই ফ্রাস্ট্রেশন, রাগ রয়েছে, এবং সেই কারণেই একটা দেশলাই কাঠিও হয়তো অপেক্ষায় রয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।